আগামী জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো মার্কিন মসনদে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান এই প্রেসিডেন্ট ক্ষমতায় যাওয়ার আগেই ঢাকায় এসেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি। প্রশ্ন হচ্ছে, বাইডেনের বিদায় বেলায় হঠাৎ কেন এই সফর? কি বার্তা দিতে যাচ্ছে ডেমোক্রেটরা? বিস্তারিত। যেদিন শপথ নিয়েছিলেন সেদিন দেশের জনপ্রিয়তম মানুষকে এই মর্মে বাংলাদেশে গণভোট নেওয়া হলে আমার বিশ্বাস বিপুল ভোটে জিতে যেতেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ 21শে নভেম্বর, ঠিক 3 মাস 13 দিন কেটেছে। তারপর আজ দেশের সবচেয়ে বাজে বা ব্যর্থ মানুষকে এই মর্মে ভোট চাওয়া হলে সেই তালিকার উপরের দিকে থাকবে মোহাম্মদ ইউনূসের নাম। সালামু আলাইকুম দর্শক শ্রোতা, আগামী জানুয়ারিতে বিশেষ এক বার্তা নিয়ে ঢাকায় আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি, এবং সেই প্রতিনিধি হঠাৎ করে কেন বিশেষ বার্তা নিয়ে আসছে এবং সেটা বলা হচ্ছে যে বিশেষ একটা বার্তা, যেটা আপনারা প্রতিবেদনে দেখতে পারবেন। আর এদিকে ইউনূসের ক্ষমতা কতটুকু থাকবে, এবং ইউনূস নাকি ক্ষমতা তো তার আছে, তবে এই ক্ষমতা ছেড়ে নাকি তাকে পালাতে হচ্ছে কি কারণে, এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না তারা বলছে, সকলেই বলছে, এবং সেই আওয়ামী লীগ এসেই ক্ষমতাটা দখল করতে যাচ্ছে, এবং এটা ডোনাল্ড ট্রাম্পের একটা নতুন একটা চিঠি। চলেন আমরা বিস্তারিত স্ক্রিন দেখে জেনে আসি। আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ঢাকায় এসেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ প্রতিনিধি দল। 22 নভেম্বর শুক্রবার সকালে ঢাকায় পৌঁছার পরই শ্রমিক সংগঠন সলিডারিটি সেন্টারের সঙ্গে বৈঠক করেছেন তারা। এছাড়াও সরকারের প্রতিটি পক্ষের সঙ্গে বৈঠকের কথা রয়েছে এ দলটির। এই দলের নেতৃত্বে রয়েছেন আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলিয়াম্পে রড্রিগেজ এবং শ্রম বিভাগের পক্ষে ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়ালি। বাংলাদেশে টেকসই অর্থনীতি, স্থিতিশীলতা প্রবৃদ্ধির পাশাপাশি অর্থবহ ও মানসম্পন্ন চাকরির ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে 4 দিনের সরকারি সফরে এসেছেন তারা। এ সফরের সময় প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা, বেসরকারি খাতের গার্মেন্টস উৎপাদক এবং শ্রমিক ইউনিয়ন স্টক হোল্ডারদের সঙ্গে আলোচনা করবে। এছাড়া প্রতিনিধি দলটি তৈরি পোশাক খাতে বিনিয়োগ করা মার্কিন প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি এবং বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞদের সঙ্গে বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র এবং শ্রমিকদের সর্বোত্তমভাবে কিভাবে সহায়তা করা যায় সেই বিষয়ে আলোচনা করবেন। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। কূটনৈতিক সূত্র বলছে, মার্কিন রাজনীতিতে ডেমোক্রেটদের শ্রমিক বান্ধব হিসেবে মূল্যায়ন করা হয়। দলটি শুধু নিজ দেশেই নয়, ক্ষমতায় থাকলে বিশ্বব্যাপী শ্রমিকদের অধিকার নিয়ে সোচ্চার থাকে। এ কারণে শ্রমিকদের ভোট ডেমোক্রেটদের দিকে বেশিই যায়। 2020 সালে জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আন্তর্জাতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে মানবাধিকার, গণতন্ত্র ও শ্রম অধিকারকে ভিত্তি হিসেবে ঘোষণা করেন। অন্যদিকে মালিক বান্ধব সরকার হিসেবে মূল্যায়ন করা হয় রিপাবলিকানদের। এ দলটি মালিকদের হয়ে যুক্তরাষ্ট্রে শ্রম সংগঠন বিরোধী আইন প্রণয়ন করে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাইডেন প্রশাসনের সময় যুক্তরাষ্ট্র বাংলাদেশের শ্রম বিষয়ে যে পরিমাণ সোচ্চার ছিল, ট্রাম্প সরকার গঠনের পর এ বিষয়ে অতটা নজর নাও থাকতে পারে। তবে মার্কিন অর্থায়নে পরিচালিত শ্রমিক সংগঠনে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। এতে ডেমোক্রেটরা ভবিষ্যতে দেখতে পারবে সরকারের শেষ দিন পর্যন্ত দলটি শ্রমিকদের পক্ষে কাজ করে গেছে। এদিকে ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলছে, মার্কিন প্রতিনিধি দলের সফরে শ্রমিক সংগঠনের স্বাধীনতা সহ বাংলাদেশের বিদ্যমান শ্রম আইনে আমার বিশ্বাস বিপুল ভোটে জিতে যেতেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ 21শে নভেম্বর, ঠিক 3 মাস 13 দিন কেটেছে। তারপর আজ দেশের সবচেয়ে বাজে বা ব্যর্থ মানুষকে এই মর্মে ভোট চাওয়া হলে সেই তালিকার ওপরের দিকে থাকবে মোহাম্মদ ইউনূসের নাম। মাত্র 100 দিনে জনপ্রিয়তার এমন পতন বিশ্বে আর কারো হয়েছে কিনা সন্দেহ। অথচ গগনচুম্বী প্রত্যাশা নিয়ে
মানুষ তাকে বরণ করেছিল সেদিন। ইউনূস সাহেব যখন নেতৃত্ব নেয়ার প্রস্তাবে হাঁ বলেছিলেন, তখন আমি একটি প্রতিবেদনে বলেছিলাম সামনের দিন বড় সঙ্গীন হতে পারে, কারণ তিনি বাঘের পিঠে সওয়ার হচ্ছেন। বাঘের পিঠে চড়ার সুযোগ খুব কম লোকের হয়, কিন্তু সেটাকে সৌভাগ্য বলা যাবে না দুর্ভাগ্য বলতে হবে সেটা বিচার করা মুশকিল। এখানে সে বিচার করে ভবিষ্যৎ, কারণ বাঘের পিঠে চড়লে নামা কিন্তু কঠিন। কঠিন শুধু নয়, নামাটা অসম্ভব, কারণ নামলেই চলে যেতে হবে বাঘের পেটে। মনে হচ্ছে ইউনূস সাহেবের ভাগ্যে বাঘের পিঠ থেকে বাঘের পেটে যাওয়ার ভবিতব্য অপেক্ষা করছে। কেন হলো এমন সেটা বলি। আগেই বলেছি, মানুষের প্রত্যাশার একটা বিপুল চাপ ছিল তার উপর। শেখ হাসিনার শাসনে উদ্ভূত কথিত স্বৈরাচারী ব্যবস্থার বদলে এক স্বচ্ছ প্রশাসনের প্রত্যাশা ছিল সবচেয়ে বড়। আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, দেশ জুড়ে তৈরি হওয়া রাজনৈতিক ও সামাজিক বিশৃঙ্খলার পারদ যেটা বিপজ্জনক মাত্রায় উপরে উঠে গিয়েছিল সেটা স্বাভাবিক হবে। সেই সঙ্গে মানুষ এটাও ভেবেছিল নিত্য নৈমিত্তিক জীবনযাপন আরো সহজ ও সরল হবে। সব মিলিয়ে ঠাকুরমার ঝুলির রূপকথার সেই রূপকথার গল্পের সোনার কাঠির উপর কাঠির ছোঁয়া দিয়ে একটা উজ্জ্বল ভবিষ্যৎ বাংলাদেশের মানুষকে দেবেন ইউনূস সাহেব। এটাই ছিল প্রত্যাশা। কিন্তু প্রত্যাশার প্রাপ্তির মধ্যে ফারাক সবসময়ই থাকে, এটা জানাই ছিল। কিন্তু মুশকিলটা বাদালেন ইউনূস সাহেব স্বয়ং। তিনি এমন পথ বেছে নিলেন চলার জন্য, এমন পরিকল্পনা নিলেন যা তার ভালো করলো না, দেশেরও ভালো করলো না, দেশের মানুষেরও ভালো করলো না, এবং পরিণামে তার নিজের ভালোও কিন্তু করলো না। আর তার ফলে আজ তার নাম দেশের সবচেয়ে ঘৃণার যোগ্য মানুষদের অন্যতম হিসেবে গণ্য হচ্ছে। কোথায় তিনি ফেল করলেন? কি ছিল তার পরিকল্পনা যার জন্য তার হাল এমন খারাপ হয়ে গেল? প্রথমত, তার বিশ্লেষণ করা উচিত ছিল বাংলাদেশের এই অভ্যুত্থান কি ও কেন, এবং এর সফলতা মানে বিদ্রোহ যে সফলতা হয়েছিল তার কারণগুলো। কোটা বিরোধী এক দফা আন্দোলন ক্রমশ বারংবার দফার সংখ্যা পাল্টাতে পাল্টাতে যেভাবে শেখ হাসিনার এক দফা দাবির পদত্যাগের এক দফা দাবিতে রূপান্তরিত হলো, সেই গতিপথ বিশ্লেষণ করলে তিনি ছাত্রদের সঙ্গে খুঁজে পেতেন এই আন্দোলনে আছে জামাত, হিজবুল এবং অন্যান্য ধর্মীয় মৌলবাদী জঙ্গি সংগঠনগুলোকে। দেখতে পেতেন বিএনপির ভূমিকাকে। দেখতে পেতেন এই আন্দোলন স্বতঃস্ফূর্ত নয়, এই যে মৃত্যু হয়েছে এত, এগুলো স্বতঃস্ফূর্ত পুলিশের গুলির মৃত্যু নয়। সেটা দেখে একজন প্রগতিবাদী শাসক হিসেবে তিনি নিজের সঠিক চলার পথটা ছকে নিতে পারতেন। বুঝতে পারতেন দেশের ভালো করতে গেলে চলতি ছকের রাজনীতির বাইরে হাঁটতে হবে তাকে। যে জনসমর্থনের জোয়ারে তিনি বসেছিলেন, ক্ষমতায় দখল করেছিলেন, তাতে তার বিরোধিতা করার সাহস, যে জনসমর্থন নিয়ে তিনি বসেছিলেন তার বিরোধিতা করার সাহস অন্তত সেই মুহূর্তে কারো হতো না। তা তিনি তো করলেন না। নির্বাচন কমিশন ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে, গঠন হয়ে গেছে, আমরা সেটা গতকালকেই দেখতে পেরেছি। তো যাই হোক, আমরা এখন আশাবাদী যে সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দেবে এই অন্তর্বর্তীকালীন সরকার। তবে হ্যাঁ, তার আগেই যদি কোনো ঝামেলা পেকে বসে মার্কিন যুক্তরাষ্ট্র, সেইটার কি কোনো হওয়ার সুযোগ আছে? দেখেন, এইখানে বিভ্রান্ত করার কোনো কিছু নাই। যেটা মনে হচ্ছে যে এখানে কোনো বিভ্রান্ত কোনো ওই রকম কোনো আহামরি কোনো ঘটনা ঘটবে না, কিছুই হবে না। তারা যতই বার্তা নিয়ে আসুক, যতই নতুন কোনো চিঠি আসুক, সেগুলো কিছুই হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি খুব শীঘ্রই নির্বাচন কমিশন গঠন করেছে, আর তিনি নির্বাচনও ইতিমধ্যে দিয়ে দিবে, সেটা আমরা প্রত্যাশা করতে পারি, এবং সে নির্বাচন সকলকে মিলেই এখানে হবে।
তবে এইখানে ব্যতিক্রম ভিপি নুরুল হক নূর, যিনি চাচ্ছে না যে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করুক। তবে তাছাড়া অনেকেই, বেশিরভাগ মানুষ এখন চাচ্ছে যে হোক। আওয়ামী লীগ এটা স্বীকার করেছে যে দরকার হয় আমরা জাতির কাছে ক্ষমা চাইব, ক্ষমা চেয়ে তারপর আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। তবে তাদের কি বিচার মাফ করবে ডক্টর মোহাম্মদ ইউনূস বা এই সাধারণ পাবলিক? এটা কি মাফ করবে? আর এটা কি মাফ করা যায়? তাদের বিচার হবে। তারা তাদের দল নির্বাচনে অংশগ্রহণ করবে, কিন্তু তাদের বিচার করা হবে আগে। কি বলেন আপনারা? ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।